স্মরণীয় দিন, যদিও দিন চলে গেছে। আপনার প্রিয় প্রাঙ্গণ সরকারি ফুলতলা মহিলা কলেজ, আপনার প্রিয় প্রাঙ্গণ সরকারি ফুলতলা মহিলা কলেজ ফুলতলা খুলনায় তথা সরকারি চাকুরিতে আপনার আজ শেষ কর্মদিবস। এই শেষ কর্মদিবসে আপনার জন্য ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অসীম ভালোবাসা জানাচ্ছি। আপনার জন্য সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য নিরন্তর আশীর্বাদ রইল। আপনার জন্য জীবনের বাকি পথ চলা সুমসৃণ হোক। আপনার সার্বিক মঙ্গল কামনায় আপনার প্রিয় প্রতিষ্ঠান সরকারি ফুলতলা মহিলা কলেজের সর্বস্তরের শিক্ষক কর্মচারী বৃন্দ। ধন্যবাদ সবাই। জনাব তুলে দিচ্ছেন আমাদের শিক্ষক পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক সহনম শিক্ষক। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা জানেন যে জাতীয় শিক্ষা সপ্তাহ 2026 উদযাপিত হয়েছে আগে। তো আমাদের সবচেয়ে বড় গর্বের বিষয় হচ্ছে খুলনা জেলার শ্রেষ্ঠ শিক্ষক আমাদের কলেজ থেকে নির্বাচিত হয়েছেন জনাব গাজী মোহাম্মদ এনামুল হক। তাকে আমরা এই পর্যায়ে ফুলের সম্মাননা জানাবো। তো আমি শিক্ষা পরিষদের পক্ষ থেকে জনাব গাজী মোহাম্মদ এনামুল হক সমাজবিজ্ঞান বিভাগকে শুভেচ্ছা গ্রহণ করার জন্য আমি জাতীয় শিক্ষা সপ্তাহ 2026 খুলনা জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয় কলেজ অধ্যক্ষ মহোদয় এবং আমরা সবাই কামনা করে এবং তাকে অভিনন্দন জানাই। তিনি আরো সম্মান আমাদের মাঝে আরো বয়ে নিয়ে আসেন এই প্রত্যাশা জাতীয় পর্যায়ে। তো এ পর্যায়ে জনাব গাজী এনামুল হক জেলা শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়। আমাদের কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় তার অনুভূতি জ্ঞাপন করছেন। এ পর্যায়ে স্যারকে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আচ্ছা, তাহলে এটা শেষ হোক, ওটা আমরা আসছি। তো আমরা এই পর্যায়ে যিনি শ্রেষ্ঠ শিক্ষক জেলা শিক্ষক নির্বাচিত হয়েছেন তার অনুভূতিটা প্রকাশ করছেন। আমরা ধৈর্য সহকারে শুনি। সবাইকে অনুরোধ জানাচ্ছি ধৈর্য সহকারে তার কথা শোনার জন্য। একটু সংক্ষিপ্ত করুন। শিক্ষক পরিষদ সরকারি ফুলতলা মহিলা কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় সংবর্ধনা প্লাস আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, উপস্থিত শিক্ষক পরিষদ নেতৃবৃন্দ এবং প্রিয় সহকর্মী বৃন্দ, সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আসলে অনুভূতি আবেগ আমার কিছুই নাই। আমার একটা উদ্দেশ্য ছিল বরাবরই, যখন সমীর স্যার ছিলেন তখন আমি শুধু দেখতাম যে আমাদের কলেজ বারবার করে ব্যর্থ হয়ে আসছে উপজেলা থেকে।
তো বাই দা বাই আমার সামনে ফেসবুকে একটা পোস্ট আসে যে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হবার জন্য কিছু ক্যাটাগরি দেয়, ওখানে 12টা বা 13টা পয়েন্টে মার্কিং করা হয়। তো ওই দিন আমি আর দুপুরবেলা না ঘুমিয়ে ওই বিষয়গুলো নিয়ে রিসার্চ করলাম। রিসার্চ করবার পর দেখলাম যে ওর শুধুমাত্র একটা যোগ্যতা আমার নাই, সেটা হলো মুক্তিযোদ্ধার সন্তান যদি হয়ে থাকে তাহলে তার জন্য 5 নাম্বার। শুধুমাত্র ওই একটি যোগ্যতা আমার ছিল না, বাকি যে সমস্ত যোগ্যতা তার প্রায় অধিকাংশই আমার রয়েছে। তো সেই সময়ে আমি স্যারকে বিষয়টি জানাই যে আমার এই বিষয়গুলো রয়েছে, তো পরবর্তীতে যদি আমার নামটা দেওয়া যায় তো আমার মনে হয় আমি ফাইট দিতে পারবো, কারণ এর আগে এমএম কলেজের ডক্টর জাকির হোসেন স্যার উনি নির্বাচিত হতেন বারবার, শুধুমাত্র ডক্টরেট ডিগ্রি থাকার কারণে। 23 সালেই সর্বপ্রথম আমার নাম কলেজ থেকে প্রস্তাব করা হয় এবং ডক্টর জাকির হোসেন জামিরা কলেজের একজন শিক্ষক, ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক, তারপরে খানজাহান আলী কলেজের শিক্ষক, ইউনিয়ন স্কুলের শিক্ষক, তাদের সাথে ফাইট দিয়ে মোটামুটি আমি প্রথমবারেই আর কি কলেজের সম্মান রক্ষা করতে পেরেছি। আমি এতেই হচ্ছে খুশি। তবে আমার যে আগ্রহটা ছিল যে আমার যে সমস্ত কাগজপত্র রয়েছে, ওইবার আমি প্রায় 90টি সার্টিফিকেট ওখানে দাখিল করেছিলাম এবং এইবার আমি আরো কিছু সার্টিফিকেট অর্জন করেছি, করে 102টা সার্টিফিকেট আমি ওইখানে দাখিল করেছিলাম। তো দাখিল করে যাই হোক, এখন আল্লাহর অশেষ মেহেরবানি এটাই যে ফুলতলা ছাড়িয়ে সমগ্র খুলনার মধ্যে আমাদের কলেজের নামটি আমি রক্ষা করতে পেরেছি, এতেই আমি ধন্য। আমার যে চাহিদা পূরণ হয়ে গিয়েছে। পরবর্তীতে কি হবে সেটা আল্লাহ ভালো জানেন। তবে আমার এই যে প্রাপ্তি, আমার এই যে পাওনা, এটা হচ্ছে আমি আমার পিতা মাতা, আমি আমার অধ্যক্ষ, আমার সহকর্মী, শিক্ষার্থী এবং সহকর্মী সকলকে উৎসর্গ করে দিলাম। সকলে আমার জন্য ধন্যবাদ। জনাব কাজী এনামুল হক, খুলনা জেলা শ্রেষ্ঠ কলেজ শিক্ষক, তাকে আমি তার অনুভূতি ব্যক্ত করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে সম্পর্কে তো আমরা বিস্তারিত আলোচনা করতে হবে না। তো জাতীয় শিক্ষা সপ্তাহে 2026 খুলনা জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়, তার সম্পর্কে অনুভূতি ব্যক্ত করছেন আমাদের কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব প্রফেসর রুহুল আমিন। তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে একটি আনন্দের দিন এবং খুবই গৌরবের একটি ব্যাপার যে আমাদের এই কলেজেরই একজন সহকর্মী, একজন সুযোগ্য দক্ষ অধ্যাপক গাজী মোহাম্মদ এনামুল হক, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক, তিনি আমাদের উপজেলা লেভেল ছাড়িয়ে জেলা লেভেলের শ্রেষ্ঠ কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন সরকারিভাবে। এই সরকারিভাবে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয় আমরা গৌরবান্বিত, আমরা আনন্দিত এবং তার যে আনন্দের অংশীদার আমরা। আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো একটি প্রতিযোগিতায় যে প্রথম হয়, দ্বিতীয় হয় বা তৃতীয় হয়, এগুলো প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়ার জন্য নিশ্চয়ই কতগুলো চলক থাকে, কতগুলো স্যার যেটা বললেন, কতগুলো মার্কিং থাকে। স্যার বললেন এই মার্কিংগুলোতে আপনার গিয়ে নম্বর দিতে হয়। এই নম্বর দেওয়ার অধিকার থাকে কার? একজন শিক্ষক যখন কোনো পরীক্ষা হয়, পরীক্ষার খাতাকে স্টুডেন্ট মূল্যায়ন করে না শিক্ষক মূল্যায়ন করে? নিশ্চয়ই শিক্ষক মূল্যায়ন করে। তার মানে যে মূল্যায়নকারী আর যে যার মূল্যায়ন হয়, দুজন মধ্যে তফাৎ আছে। স্টুডেন্টের খাতা শিক্ষক মূল্যায়ন করবে,
কিন্তু আমাদের আমাদের দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের মানে মানে আমরা কোন মানে মানে কোন পরিবেশে বসবাস করি আপনারা অবাক হবেন যে আমাদের কাজী এনামুল হক তিনি একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা, তিনি তিনি নবম গ্রেডের একজন কর্মকর্তা, তিনি একজন সরকারি কর্মকর্তা। তিনি কি ফার্স্ট হবেন না সেকেন্ড হবেন থার্ড হবেন সেটা নির্ধারণ করবে হলো গিয়ে আমাদের দ্বিতীয় শ্রেণীর একজন কর্মকর্তা, আমাদের উপজেলা লেভেলের যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, তারপর সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার, এই পুরো কাজটা করে একাডেমিক সুপারভাইজার, তিনি কিনা দ্বিতীয় শ্রেণীর একজন কর্মকর্তা। এই পুরো কাজটা করে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, তিনি দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা। দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা তিনি আমাকে মূল্যায়ন করেন যে আমি কত পাবো না পাবো। আরে বেটা, আমি 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 কোন লেভেলের কর্মকর্তা? আমাকে মূল্যায়ন করতে গেলে আমার সিনিয়র কাউকে দিয়ে আমাকে মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, মানে সেই রকম আমি আমার যোগ্যতা মূল্যায়ন করার জন্য আমার থেকে উপরের যোগ্যতা সম্পন্ন লোক আমাকে মূল্যায়ন করবে। আমি আমার ছাত্র থেকে নম্বর দিব, কারণ ছাত্র তো আমার চেয়ে অনেক ছোট, জুনিয়র, ওকে আমি নম্বর দিব। আমার নম্বর আমার সিনিয়র কেউ দিবে, আর আমার জুনিয়র এখন আমার যদি নম্বর দেয়, নম্বর দিয়ে বলে আপনি ফার্স্ট হয়েছেন। এই কালচার তো ভালো না আমাদের। এই জন্য আমাদের শিক্ষকের কেউ কখনো সাবমিট করে না। শিক্ষকের কোনো শিক্ষক কখনো সাবমিট করে না যে আমি শ্রেষ্ঠ শিক্ষক খাবো, আমি শ্রেষ্ঠ অমুক খাবো, এগুলো দেয় না, দিতে চায় না। কারণ ওরা জানে যে মূল্যায়ন করবে কে, যে মূল্যায়ন করে। যেমন আমাকে ফোন দিতে, স্যার আপনার 11টা বই আছে, আমার 11টা বই আছে বাজারে, অনার্স মাস্টার্স লেভেল পড়ানো হয়। সেই বইগুলো আমাদের আমার উল্লেখ করে আমার একটা পিডিএফ আছে, যেটাকে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের একটা মানে একেবারে মানে অথেন্টিক একটা পেজ, যেটাকে আমরা পিডিএফ বলি, মানে মানে পাবলিক ডাটা শিট। আমার শিক্ষা মন্ত্রণালয়ের যে আমার যে ওয়েবসাইট ইএমআইএস উল্লেখ করা আছে আমার বইগুলো, সরকারিভাবে নিবন্ধিত ফাইলে উল্লেখ করা আছে বইগুলো। সেখানে উল্লেখ করা আছে যে আমার 11টা বই। কিন্তু যদি আমার ফাইলে না থাকতো, আমি বললাম কি আমি পিডিএফ এর 10 পৃষ্ঠা উল্লেখ করে দিতেছি, 10টা পৃষ্ঠা ফটোকপি করে আমি মার্কিং করে দিতেছি যে এই 11টা বই আমার আছে। ওখান থেকে ফোন দিল, স্যার আপনার তো 11টা বই আছে, তা লিখে দিলে হবে না তো, বই 11টা বই জমা দিতে হবে। এক একটা বই ওজন 3 কেজি, আমি 33 কেজি জমা দেবো। ও স্যার ও বোঝে কিছু। আবার বলতে তাহলে আমি বললাম আমার তো বই 11টা 1.5 কেজি ওজন, বিশাল বই, এগুলো 11টা বই জমা দিলে আপনি নিতে পারবেন না, ট্রাক লাগবে, ট্রাক। তখন বলে কি যে স্যার চালিয়ে দেন, কাভার পেজে ফটো কইতেন, কাভার পেজে ফটো কইতে আমি লিখে দিচ্ছি, লিখে দিচ্ছি এটা কি সত্যি না মিথ্যা তা যাচাই করবো কিভাবে? আমি এটা তো আমি কি কবি দেখছেন, আমি হাতে লিখে দেই না, এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে ওটা অটোমেটিক, মানে আইবাসের মতো যেরকম আইবাস বেতন হয়, কেউ যদি বলে আইবাস বেতন, ওটা বিশেষ করি না, বিশেষ করে বললে আপনি মানবেন। তারপরে আইবাসের বেতনকে আমি করি না, অটোমেটিক হয়। সরকার আমারও সরকার থেকে পেয়েছে, তেমন স্যার আপনি তাহলে আপনার ই দেন বইয়ের আমার কাভার পেজ দেওয়া লাগবে না, তুমি যদি না বুঝতে ফাইল ছুঁয়ে দাও, ওই কি সুলতান নাকি কি জানো আপনি এখানে ফারজান নাকি, তুমি না বুঝলে চুপচাপ ফাইল রেখে ফাইল তোমার পাঠানো দরকার নাই, চুপচাপ রেখে দাও। পাঠান সে তার 11টা বই দিয়ে দেয়। আরে যেখানে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আমার বইগুলো নিবন্ধন আকারে লেখা আছে, আইএসবিএন নাম্বার সহ, আইএসবিএন নাম্বার পর্যন্ত, মানে একটা বইয়ের ইন্টারন্যাশনাল নাম্বার পড়ে, আইএসবিএন নাম্বার জায়গা আছে, বইয়ের নাম লেখা আছে এবং ওয়েবসাইটে প্রকাশিত, এবং ওয়েবসাইটে লেখা আছে। ওয়েবসাইট থেকে কপি ডাউনলোড করে আমি সই করে দিতেছি। তাতে আপনার হবে না, আপনার বই লাগবে, কাভার পেজ লাগবে, আপনি কি মূল্যায়ন করা শিখছেন আপনি, তাহলে রাখেন আপনার মূল্যায়ন লাগবে, জিনিসটা তো বোঝেই না, বোঝেই না। পরে এখন আমরা খুশি, কিন্তু আমরা চাই কি যে এই মূল্যায়নটা যদি আরো একটু শক্ত হাত দিয়ে হয়, মানে ভালো হয়, মানে সিনিয়র লেভেলের দিয়ে হয়, তাহলে নিজেকে আরো একটু মনে হয় যে না একেবারে যোগ্য জায়গায় মানে আমরা মূল্যায়িত হয়েছি। এই বিষয়গুলোর জন্য আমাদের শিক্ষকের অনেকেই দেখলাম যে এটা নিয়ে খুব মানে প্রকাশ করে যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সে একজন কলেজের একজন অধ্যাপকের মূল্যায়ন, একজন কলেজের অধ্যাপকের সমাজে কি মূল্যতা সে বোঝে, এবং তার সরকারের কাছে তার কি মূল্যতা বোঝে। আপনি বিদেশে গেলে টের পাবেন, আপনি যখন ইন্ডিয়া যাবেন, ভুটানে যাবেন, মালয়েশিয়া যাবেন, ইন্দোনেশিয়া যাবেন, আপনি ইউরোপের দেশে যাবেন, আমেরিকা যাবেন, আপনি যদি বলেন যে মানে আই এম এ প্রফেসর অফ এ গভর্নমেন্ট কলেজ, দেখবেন যে তারা মানে কি করবে দিশা পাবেন, বলি সর্বনাশ, মানে আপনাকে কোথায় বসাবে, কি করবে, আপনার অন্যরকম সম্মান। একজন প্রফেসর শুনলে মানে এটা বিশাল সম্মান, যেটা কিনা আমাদের গ্রাম অঞ্চলে এই সম্মানটা এখনো কোথাও কোথাও বজায় আছে। এই শহরের মানুষ দাম জানে না, মাস্টার যাচ্ছে। হ্যাঁ, এটা আমরা এই সম্মানটাকে আমরা মানে ছেলে পর্যায়ে নিয়ে গিয়েছি, কিন্তু গ্রামে কতটা হলেও আছে। বিদেশে কিন্তু ঠিকই আছে, বিদেশে কোনো একটা পারিবারিক সমস্যা মিটানোর জন্য পুলিশ ডাকে না তারা, বা আর্বিট্রেশনের জন্য কোনো অধ্যাপককে ডাকে।
হ্যাঁ, মানে একজন অধ্যাপককে ডেকে তারা মিটমাট করে পারিবারিক সমস্যা বা কি, মানে তাকে ওইভাবে অথেন্টিক মনে করে, তাদের বিশ্বাসযোগ্যতার মাপকাঠিতে তারা এইভাবে মনে করে। তা আমরা খুবই খুশি এবং আনন্দিত, গর্বিত যে আমাদের একজন এখানকারই একজন সহকর্মী, তিনি আমাদের জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। যদিও এদের এই মূল্যায়ন প্রসেসটা যদিও আরো সিনিয়র লোকদের দ্বারা যদি হতো তাহলে আমাদের আরো বেশি ভালো লাগতো ভবিষ্যতে। আর আমি একটি বিষয়ে আমি এখানে যোগদান করার পর প্রায় বছর হতে চললো, আমি লক্ষ্য করেছি যে আমাদের শিক্ষকদের মধ্যে অনেকেই দক্ষ অভিজ্ঞ আছেন, মানে আর গুটি কয়েক মানে অল্প কয়েকজন রয়েছেন যারা হলো গিয়ে যাদের মানে মানদণ্ড একেবারে আমাদের জাতীয় লেভেলের মানদণ্ড। আমি মনে করি আমাদের গাজী মোহাম্মদ এনামুল হকের শিক্ষকতার সেই মানদণ্ড জাতীয় পর্যায়ে চলে গিয়েছে। তার অনেক বই আছে, তার অনেক লেখনী আছে, আপনি পরিবেশ সম্পর্কে, পরিবেশ সম্পর্কে এবং জনসচেতনতামূলক বিভিন্ন নিবন্ধ লিখনে তিনি সিদ্ধহস্ত। তার আমার জানার মধ্যে মানে কয়েকশো আর্টিকেল তার বিভিন্ন মানে নাম করা দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং তার মধ্যে বেশ কিছু আমি নিজে পড়েছি এবং অত্যন্ত কিছু পরিশীলিত একজন মানুষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেটা পছন্দ করি কিন্তু অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ। তিনি এই যে শিক্ষকতার পাশাপাশি তিনি তার এই পেশার পাশাপাশি আরো তার যে পারিবারিক জীবনে তার এই পেশার থেকে বের হয়ে গিয়ে তিনি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন না। আমাদের শিক্ষকরা করে গিয়ে আমরা এখান থেকে গিয়ে দুপুরে গিয়ে একটা ভাত ঘুম দেই, মাস্টারটা একটা ভাত ঘুম আছে, খাওয়ার পরে একটা ঘুম দেয়, এই যেমনি একটা ভাব আছে, এই যেমনি তার মধ্যে নাই। তিনি আবার আর একটা শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে সেখানে আসেন। তিনি আবার একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসেবেও বেশ এখানে দক্ষ। আমি হঠাৎ এখানে কি একটা সমস্যায় প্রচন্ড ঠান্ডা লাগা যাচ্ছিল না, তিনি আমাদের 2 ডোজ ওষুধ খেয়ে দিয়েছেন, আমার মাশাআল্লাহ এবং তিনি হোমিওপ্যাথির স্টুডেন্টদের তিনি স্টুডেন্টদেরও একজন টিচার এবং তিনি পাশাপাশি সমাজবিজ্ঞানের শিক্ষকের পাশাপাশি তিনি কিন্তু একজন আইসিটিতে দক্ষ শিক্ষক এবং এই অতি সম্প্রতি আমাদের যে এইচএসটিআই খুলনা থেকে মানে খুব বড় একটা প্রশিক্ষণে তিনি অংশগ্রহণ করে এসেছেন। অতএব তিনি আইসিটির উপরে আগেও অনেক ট্রেনিং গ্রহণ করেছেন, তিনি আইসিটিতে দক্ষ, তিনি মানে তিনি তার শিক্ষকতায় দক্ষ, তার সাবজেক্টে তিনি দক্ষ, তিনি অত্যন্ত পরিশ্রমী মানে এবং তিনি মেধাবী, মানে তার অনেক এই যে গুণ, এই গুণের কিন্তু মূল্যায়ন তিনি পেয়েছেন এবং ভবিষ্যতে তিনি আরো মূল্যায়ন তিনি পাবেন। এবং আমার জানার মধ্যে তার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানও আছে, অন্য লোক চালায়, কিন্তু সেটা তার পারিবারিক প্রতিষ্ঠান। এটি একটা সমৃদ্ধির লক্ষণ আর উন্নয়নের লক্ষণ। আপনি শুধুমাত্র এই শিক্ষকতা করে এখানে কয়টা পয়সা পাবেন না কয়টা পয়সা দিয়ে আপনি চলবেন, আপনি যদি পাশাপাশি অন্য কোনো একটা আপনার আয়ের ইনকাম থাকে সেটাকে কোনো ক্রমে খারাপ দেখি না। আমাদের বাংলাদেশ সরকার আপনাকে বলেছে যে আপনি তাকে সেবা দিবেন, আপনার কিন্তু ওই সেবা দেওয়ার সময়টা বাংলাদেশ সরকার কিনে নিয়েছে। আপনার চাকরির বিনিময়ে আপনাকে একটা রিসিপ্ট দেওয়া হয়, পয়সা দেওয়া হয়, এই পয়সার বিনিময়ে আপনি এখানে সেবা দিবেন, এখানে পড়াবেন, এখানে ক্লাস নেবেন, এখানে ডিউটি দিবেন, এখানে কমিটিতে কাজ করবেন, এই কলেজের উন্নয়নের জন্য কাজ করবেন। কিন্তু আপনার নিজের উন্নয়নটা ব্যাহত করে না। আপনি এখানে একেবারে সারাক্ষণ সকালে আসবেন, রাতে যাবেন শুধু কলেজ, নিজের পরিবারের ছেলেমেয়েরা কি হলো, নিজের অন্য কোনো আয়ের ইনকামের কোনো উন্মোচন আছে কিনা আপনি পাশাপাশি ঘের করেন, কিন্তু এই কলেজের আমার সেবা ব্যাহত না হয়। আপনি দোকানদারি করেন, লোক দিয়ে বসান, আমার এই সেবা যেন ব্যাহত না হয়। আপনি অন্য একটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনি পার্ট টাইম কাজ করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার সেবা যেন ব্যাহত না হয়। আপনি কি করেন টিউশনি করেন বা কিংবা কি বলেন টিউশনি বলতে গেলে আমাদের কোনো শিক্ষক, আমার সরকারি কলেজের কোনো শিক্ষক কোনো প্রাইভেট টিউশনি করবে না, সে ব্যাস পড়াতে পারবে। কিন্তু আমি লজ্জিত হয়ে যখন আপনাদের কোন বাসায় যান, আমি খবর পেয়েছি আমাদের দুই একটা কলেজের 2-1 সহকর্মী তারা বাসায় গিয়ে মোটা অঙ্কের বিনিময়ে পড়ান। এই কাজটি করবেন না, এটা শিক্ষকতার শিক্ষকের মানকে নিচু হয়ে যায়। আপনি বাসায় গিয়ে প্রাইভেট পড়ানোর মতো শিক্ষক আপনি না, আপনি সমাজের একজন গণ্যমান্য ব্যক্তিত্ব। আপনি ওই ছোট আপনি এখন স্টুডেন্ট না, তাই না? আপনি 5,000 টাকার বিনিময়ে একটা মেয়েকে একটা ছেলেকে বাসায় গিয়ে পড়াবেন, এই কাজটি অন্তত এখন করবেন না। যদি আমার মনে হয় এটা কেউ করে না, হ্যাঁ কেউ করার কথাও না, কিন্তু ব্যাস পড়াবেন অফিস টাইমের আগে এবং অফিস টাইমের পরে। আমি এটা 2টার মধ্যে ছুটি দিয়ে দিই, এরপরে বিশাল টাইম, আর রাত 9টা পর্যন্ত পড়ান। আর ওইদিকে এখানে আপনি আসেন 9:30 ক্লাস, 9টায় আসেন, আপনি 7টা থেকে 9টা 2-3 ক্লাস পড়ানো যায়, অনেকে আরো আগে শুরু করে দেন।
তাহলে একটা ব্যাচ অন্তত নইলে 2টা ব্যাচ তো পড়ানো যায়, নইলে একটা তো কমপক্ষে পড়ানো যায় নরমালি। আর বিকালে তো যতগুলো পড়ান ইচ্ছে মতন পড়াবেন, ব্যাচ পড়াবেন, এটা হালাল পয়সা। এবং এবং ছেলেমেয়েদের আর উন্নয়ন হবে। তারা কলেজে অনেক সময় আসতে পারে না বা শিক্ষকের ক্লাস বোঝে না, অতিরিক্ত সেবা তারা চায়, ঠিক অতিরিক্ত সেবা অতিরিক্ত পয়সার বিনিময়ে নিবে, এটাকে আমি কখনো দোষণীয় মনে করি না। কিন্তু আমি দোষণীয় মনে করি কি যে আপনার ওই সমস্ত কাজের জন্য যদি আমার 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 কাজ যেন কখনো হ্যাপার না হয়। আমি আজ পর্যন্ত এই যেমন আমাদের একজন গুণী শিক্ষক রয়েছেন আমাদের এই যে আমাদের কুন্ডু স্যার, এই স্যারকে একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান তাদের পারিবারিক তারা চালাচ্ছেন, কিন্তু কিন্তু হ্যাঁ গৌতম গৌরকুণ্ড, কিন্তু জীবনে কোনো একটা কমিটিতে বা কোনো একটা কাজে, কোনো একটা ডিউটিতে, কোনো একটা ক্লাসে কখনো দেখি না যে 2 মিনিট লেট, তাই না? আবার এই যে আমাদের এই স্যারকে যখন যে কাজ দিয়েছি সে হচ্ছে সে তার যে অন্য আয়বর্ধক যে কাজবাজ আছে সেইগুলোকে সে পিছনে ফেলে দৌড় দিয়ে অফিসে আসে যখনই আমি ডাক দিই। আমি তো এটাই চাই, আপনার আয়বর্ধক কাজ থাকে মানে এটা বরকত, এটা বারাকা, এটা রহমত, এটা আপনার থাকবে। হ্যাঁ, এবং এই যে শুধুমাত্র চাকরি তো আসলে চাকর থেকে চাকরি, যারা মানে আপনার ঘরে যে কাজের লোক থাকে না, সেও চাকর আর আপনিও চাকর, আমিও চাকর। মানে ছোট চাকর, বড় চাকর, মেজো চাকর, ছোট চাকর, প্রচুর চাকর, চাকর থেকে চাকরি। হ্যাঁ, এবং আমরা সার্ভিস করে সার্ভিস যারা করে তারা সার্ভেন্ট টু দ্য উই অল আর দ্য সার্ভেন্ট টু দ্য রিপাবলিক অফ বাংলাদেশ, তাই না? আমরা গণতন্ত্র কিন্তু মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমরা চাকর। তা আমার সরকার হচ্ছে গিয়ে আমার গিয়ে প্রভুর নির্দেশ যদি আমরা না মানি তাহলে তো আমাদের চাকরি থাকবে না। সেই জন্য আমি আপনাদেরকে প্রায় বলে থাকি যে আপনারা যারা যে অবস্থায় আছেন, এই কলেজের এখনকার যে ইনকাম, বাজারের যে জিনিসপত্রের দাম, তাতে একার অল্প একটু ইনকামে একটা সংসার চালিয়ে নেওয়া আসলেই বড় কষ্টের বিষয়। সেটা পাশাপাশি যদি কারো ওয়াইফ চাকরি করে, ছেলেমেয়েরা কোনো কিছু করে, বা আপনি অথবা আপনার ওয়াইফ বা পরিবারের কেউ যদি কোনো আয়বর্ধক কোনো কাজে যদি লিপ্ত হতে পারেন, তবে আমার এই কলেজের সেবাকে যেন মানে সেবা যেন ব্যাহত না হয়, এই বিষয়টা মাথায় রাখবেন। এখানকার সেবা দিয়েও আপনি আপনার আয়বর্ধক কাজ একেবারে বারাকার সহিত আপনি এগিয়ে নিতে পারবেন যদি আপনার মধ্যে সেই ইচ্ছাটা থাকে। এই ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে আমাদের কাজী এনামুল হক। তিনি অনেক কাজের কাজী, কিন্তু কখনোই এই কলেজের কাজে ফাঁকি দিয়ে নয়, কলেজের ক্লাসকে ফাঁকি দিয়ে নয়। আমি দেখেছি, আমি তো ওখানে দীর্ঘ এখানে বেশি দিন হয়নি, তারপরে আমার চোখ কিন্তু শকুনের চোখ, আমি টের পাই। আমার সিসি ক্যামেরা আছে, আমার মোবাইল আছে, আমার থিঙ্কিং পাওয়ার আছে, আমি বুঝি। আপনাদের বয়স যেরকম, আমার বয়স তো ওরকম কাছাকাছি। সুতরাং আমি দীর্ঘদিন অধ্যাপনা করেছি বিভিন্ন জায়গায়, অনেক জায়গায়, আরো চাকরির আরো বিভিন্ন ডাইমেনশন। আমি ব্যাংকের ম্যানেজার ছিলাম, থানা শিক্ষা অফিসার ছিলাম, আরো বিভিন্ন চাকরির সরকারি চাকরি শিক্ষা মন্ত্রণালয় ছিলাম, মাওসিতে ছিলাম, তারপরে কলেজে। সুতরাং আমার এই চাকরিগুলোর খাতিরে বিভিন্ন টাইপের লোক, বিভিন্ন অফিসার, বিভিন্ন রকমের লোকের সাথে ওঠা বসার আমার একটা মানে অভিজ্ঞতা আমার ভেতরে আছে, কাজ করে। আমি মানুষকে চিনি, জানি, দেখলে বুঝতে পারি। দীর্ঘদিন শিক্ষকতায় আমি এটা শিখেছি যে একজন শিক্ষক যদি কয়েকদিন মানে মাঝখানে অবজার্ভ করেন, তাহলে টের পাবেন যে সে কেমন শিক্ষক, সে কেমন কর্মকর্তা, আপনি বুঝে ফেলবেন, আপনি নিজেও বুঝবেন, আপনার নিজেরা বোঝার কথাই। এবং যে ফাঁকিবাজ সে নিজেও বুঝে যে আমি ফাঁকিবাজ, এটা তার নিজের বোঝার কথা না, বোঝার কথা না। সুতরাং আমি আজকের এই অনুষ্ঠানে আপনাদের একটা বার্তা দিতে চাই, সেটা হলো কি আপনারা আয়বর্ধক কোনো কাজ করতে চান, আমার অনুমতি আছে, এটা নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না। এবং এটা নিয়ে সরকারেরও কোনো মাথা ব্যথা নাই যদি আপনি আপনার এই সেবাকে বঞ্চিত না করেন, এখানকার সেবা। সুতরাং আমি সর্বশেষে আমাদের সংবর্ধিত যে কর্মকর্তা জনাব কাজী এনামুল হক, তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং আমি আপনাদেরকে আরো আহ্বান জানাচ্ছি যে আমাদের অল্প সময়ের মধ্যে আমাদের যে টিআরএল দমনরত কর্মকর্তা জনাব রাবেয়া খাতুন, তিনি চলে যাচ্ছেন। তার বিষয়ে আপনাদের যদি কোনো অনুভূতি থাকে, কোনো স্মৃতিচারণ থাকে, সংক্ষেপে একটু সবাই বলবেন, সময় স্বল্পতা আছে। আমরা তার বিষয় নিয়ে একটু এখন স্মৃতিচারণ করতে চাই, তার টিআরএল বিষয়ে একটু সবাই যারা পারেন বলেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মহোদয়। জনাব রাবেয়া খাতুন, সকলের প্রথম বাংলা, তার পিআরএল গমন উপলক্ষে তাকে আমরা অলরেডি শুভেচ্ছা জানিয়েছি। এ পর্যায়ে স্মৃতিচারণ, তো আমি শিক্ষকদের আপনারা যদি কেউ স্মৃতিচারণ করতে চান উপলক্ষে, তাহলে সভাপতি অধ্যক্ষ একদম বলেন। আমি
আনিস স্যার কই? আপনার বাংলা তাহলে আমি থেকে শুরু করি। তো এই পর্যায়ে স্মৃতিচারণ করছেন আমাদের কলেজের জনাব গাজী মোহাম্মদ ইনামুল হক, প্রভাষক সমাজ বিজ্ঞান। তাকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য বিসমিল্লাহির সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও। আজকে জনাব রাবেয়া খাতুন, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, তার পিয়ারের গমন উপলক্ষে যে ফুলের শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, আমি সংক্ষিপ্ত আকারে এতটুকুই বলতে চাই যে উনি একজন নিরীহ মানুষ। আমি কলেজে পদার্পণ করেছি 21 বছর 3 মাস হলো আর কি। 21 বছর 3 মাসে কখনোই দেখি নাই যে তিনি কখনো মানে কোনো হিংস্রতা প্রদর্শন এই ধরনের কোনো চিত্র আমি দেখি নাই। বরং আমার ক্ষেত্রে আমি দেখেছি যে আমি নিজে কখনো কখনো হয়তো কারোর উপরে রাগ করেছি বা কারোর উপরে ক্ষিপ্ত হয়েছি, যে কোনো কারণে হয়। কিন্তু উনি একেবারেই নিরীহ সাদামাটা একজন মানুষ। তো আজকে উনি আমাদের মাঝ থেকে পিয়ারেলি গমন করলেন, তার আগামী দিনের সার্বিক মঙ্গল কামনা করছি। আর পাশাপাশি আমি আসলে আরেকটি বিষয় উত্থাপন করতে চাই। স্যার বিষয়টি ধরেছেন, আমি আসলে বললাম না যে আমার কোনো অনুভূতি নাই, তার ব্যাখ্যাটা হলো স্যার দিয়ে দিয়েছেন। মূলত বিষয় হলো বিভাগীয় পর্যায়ে আমি বঞ্চিত হয়েছি। সেটা হলো বিভাগীয় পর্যায়ে যিনি প্রথম স্থান অধিকার করেছেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের একজন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। তার সমস্ত ফাইলগুলো আমি আমার কাছে সংরক্ষিত আছে। তাতে করে আমি দেখেছি ওখানে শেষ যে 8 নম্বর, 9 নম্বর, 10, 11, 12 এই যে কয়েকটা কলাম, এই কলামে একটি জায়গায় রয়েছে যে পাঠ্যপুস্তক প্রণয়ন, আইএসবিএন থাকতে হবে, পাঠ্যপুস্তক প্রণয়ন। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমার ওই সম্মানিত শিক্ষকের বই রয়েছে, কিন্তু পাঠ্যপুস্তক কোনোটিই নয়। রয়েছে একটা কবিতার বই, কোনো গল্পের বই, এই ধরনের বই, যে বইগুলো ক্লাসে পড়ানো হয় না, অথচ ওখানে উল্লেখ রয়েছে যে পাঠ্যপুস্তক হতে হবে এবং আইএসবিএন থেকে হতে হবে। এবং আমার 2টা বই হচ্ছে পাঠ্যপুস্তক হিসাবে স্বীকৃত প্যারামেডিক্যাল বোর্ড থেকে। তো অথচ আমি ওখানে অবমূল্যায়িত হয়েছি। দ্বিতীয়ত পেপার পত্রিকা লেখার ক্ষেত্রেও আমি অবমূল্যায়িত হয়েছি। আমার অজস্র লেখা রয়েছে, ওখানে অবমূল্যায়িত হয়েছি। আরেকটি বিষয় অবমূল্যায়িত হয়েছি, মানে এই সমস্ত ডকুমেন্টস আমার কাছে রয়েছে, তো সেই জন্য আমার কোনো আবেগ অনুভূতি নাই। তার যে আইসিটি বিষয়ক প্রশিক্ষণে দেখা যায় যে তার শিক্ষক বাতায়নে মাত্র 12 থেকে 13টি কন্টেন্ট রয়েছে, সেখানে আমি এনামুল হকের কন্টেন্ট রয়েছে 600-র উপরে, 600-র উপরে। তাহলে এই সমস্ত জায়গাতে আমি অবমূল্যায়িত হয়েছি, যার কারণে আমার যে অনুভূতিটা একেবারেই নাই। আমি খুবই মানে মন থেকে খুবই বেদনার মধ্যে রয়েছে, কিন্তু বলার তো জায়গা নাই। যেহেতু স্যার বিষয়টা উত্থাপন করলেন, যদি কখনো সুযোগ হয় উপর লেভেলে বলার যে এই বিষয়গুলো যেন চুলচেরা বিশ্লেষণ করা হয়, যদি চুলচেরা বিশ্লেষণ করা হতো, আজকে এই 19 তারিখে আমি থাকতাম ঢাকাতে, আমি ওর থেকে বঞ্চিত হয়েছি। তো যাই হোক, স্যারের মাধ্যমে আমি বিষয়টি উপর লেভেলে যথাযথভাবে এই মূল্যায়নটা যেন হয়ে থাকে পরবর্তীতে, সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আমাদের রাবেয়া খাতুন ম্যাডামের পরবর্তী জীবনের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ ইনামুল হক। এ পর্যায়ে আপনাদের সামনে বিচারণ করছেন শিক্ষক পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক, বাংলা বিভাগের গণিত শিক্ষক, সহকারী অধ্যাপক জনাব শওকত হোসেন। কলেজ অধ্যক্ষ, আমাদের প্রাণীর স্পন্দন যারা রুহুল স্যার, উপস্থিত সহকর্মীবৃন্দ, আজকে আমরা একটা হচ্ছে আনন্দের মুহূর্ত, আর একটা
হলো বিদায়ের মুহূর্ত। আর যদিও আপনারা শুনেছেন যে রাবেয়া ম্যাডামের শেষ কর্মদিবস ছিল 31 ডিসেম্বর, তো সেই সময় শোক চলছিল, যার কারণে আমরা, তার আগে ছিল শীতকালীন অবকাশ, যার কারণে আমরা অনুষ্ঠানটাকে যথাসময়ে করতে পারিনি। তো আজকে অনুষ্ঠানটাকে আমি আমার বাংলা বিভাগের পক্ষ থেকে আমাদের রাবেয়া ম্যাডামকে দোয়া করছি তার বাকি জীবনটা সুন্দরভাবে কাটুক, এবং সুন্দর তো কাটবেই, আমরা দোয়া করছি। সাথে সাথে আমি আহ্বান জানাবো যে অবসর জীবনে মানুষের একটু ফ্রাস্ট্রেশন আসে, এটা স্বাভাবিক, আমরা সামাজিক মানুষ আমরা দেখেছি। আমার ফাদারও যখন অবসরে গেলেন তার মধ্যে চারিদিক থেকে যেন হতাশা এসে ভরপুর। তো সেই হতাশার মধ্যে আমি তার পাশে ছিলাম, তাকে বিভিন্ন সময় বুঝাতাম, তারপরেও যেন কেন জানি তিনি কখনো যে নিঃসঙ্গ হয়ে পড়তেন। তো আমি রাবেয়া আপার কাছে এই আহ্বানটা জানাবো যে আপনি নিঃসঙ্গ মনে করবেন না, নিঃসঙ্গ মনে করলে তখন কিন্তু চারিদিক থেকে হতাশা এসে ভর করে। তো আমি আপনাকে আহ্বান জানাবো যে আপনি মাঝে মধ্যে কলেজে আসবেন, আমাদের সঙ্গে বসবেন, কথাবার্তা বলবেন, পারলে দু একটা ক্লাসও নিয়ে দেবেন যদি আপনার সেই সুযোগটা থাকে। সাথে সাথে আমি এটুকু আহ্বান জানাবো যে আমরা চলার পথে, বিশেষ করে আমার ডিপার্টমেন্টে আপনি ছিলেন, আমার আচরণ দ্বারা বা আমাদের আচরণ দ্বারা আপনি যদি কখনো কষ্ট পেয়ে থাকেন, আমাদের এই না জানা মুহূর্তে অনেক সময় অনেকটা হয়ে যেতে পারে, অথবা ইচ্ছাকৃত যদি কখনো কষ্ট দিয়ে থাকি, তাহলে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভাই হিসেবে আমাকে ক্ষমা করবেন। আরেকটু কথা বলতে চাই যে আমরা সবাই কিন্তু একটা সময় বিদায় নিয়ে চলে যাবো। আমার বিদায় হবে 1 জুলাই। তো সে সময় আমার খুব কষ্ট লাগবে, আমি এখন থেকেই ফিল করি। এই কলেজে আমি যখন প্রথম এসেছিলাম আমার অনেক চাকরির অফার এসেছিল, কিন্তু এই কলেজটাকে আমি এমনভাবে ভালোবেসে ফেলেছিলাম যে এখান থেকে আর কোথাও আমার যাওয়ার ইচ্ছা হয় না। আমার পুলিশে একটা চাকরির অফার এসেছিল, কিন্তু পুলিশের সেই চাকরিটা আমার ভালো লাগেনি। আমার আব্বার কাছে আমি প্রশ্ন করেছিলাম যে আমি কি পুলিশে যাব, তখন তিনি এক বাক্যে বলেছিলেন যে না, তোমার পুলিশে যে পুলিশের চাকরি করতে হবে, তুমি শিক্ষকতার পেশায় আছো, ওখানেই থাকবে। তো আমার তাকে স্মরণ হয় যে আমার আব্বার কথাটা, যে প্রায় আমি স্মরণ করি। হয়তো দেখা যাচ্ছে যে সেখানে গিয়ে আমি একটা উচ্চবিত্তের জীবন লাভ করতাম, কিন্তু এই শিক্ষকতা পেশায় আমি থেকে আমার হাত দিয়ে অনেক স্টুডেন্টরা বেরিয়ে গেছে, বিভিন্ন জায়গায় আছে। তারা যখন ফোন করে আমার কুশলাদি জিজ্ঞাসা করে বা সামনে এসে যখন আমাকে জিজ্ঞাসা করে যে স্যার কেমন আছেন, তো তখন আমার খুব আনন্দে বুকটা ভরে যায়। এই কয়েকদিন আগের কথা বলি, এই স্ট্যান্ডে দিয়ে আমি মোটরসাইকেলে যাচ্ছি, একটা মেয়ে আমাকে ডাকে, মানে স্যার স্যার বলে করছে। আমি পিছনে ফিরে দেখি আমার এক ছাত্র। তো আমি মোটরসাইকেল থেকে নামলাম, নামায় তার হাজব্যান্ডের সঙ্গে আমার পরিচয় করে দিচ্ছে, তার শ্বশুরের সঙ্গে পরিচয় করে দিচ্ছে, থাকে চিটাগাং। তো আমার তখন এবং তাদের সবার সামনে বলছে যে আমার প্রিয় স্যার, তার হাজব্যান্ডের কাছে, তার শ্বশুরের কাছে এগুলো প্রকাশ করছে। তখন আমার আসলে এইটুকুনি গর্ববোধ হয় যে আমি হয়তো পুলিশে থাকলে মানুষের অভিশাপ পোড়া, পুলিশ যে আমাদের সমাজের যে অবস্থা, পুলিশে থাকলে পুলিশের অভিশাপ পোড়ায়, মানুষের অভিশাপ পোড়ায়। তো আমি শিক্ষকতার পেশায় আছি, এটা আমার খুব আনন্দ। তো যখন আমি চলে যাব তখন আমার এখন হতাশা গ্রাস করবে। আমি রাবেয়াকে বলবো যে আপনি আমাদের মাঝে আসবেন, সময় সুযোগ মতো আপনার এখানে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, আর পারিবারিক পরিবেশের মধ্যে আনন্দে থাকবেন। আনন্দে না থাকলে এই মানে যে অবসর জীবনটা একটা বোরিং অবস্থা আসে। সেই জন্য আমি দোয়া করছি এবং আপনার কাছে ক্ষমা চাচ্ছি যদি আমাদের আচরণ দ্বারা বা আমার আচরণ দ্বারা কখন কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর করবেন। এর জন্য যেন পরকালে আপনি আমাদেরকে আসামির কাঠগড়ায় না দাঁড় করান, সেই জন্য আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এবং রাবেয়া আপা
পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। সাথে সাথে আমাদের গুণী শিক্ষক গাজী ইনামুল হক যে জেলা পর্যায়ে যে কৃতিত্ব অর্জন করেছে এটা আমাদের কলেজের গর্বের বিষয়। তো তার উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করছি এবং সুস্থতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন। এ পর্যায়ে আসলে কি মানুষের জন্ম হলে মৃত্যু অবধারিত, তেমনি মানুষের চাকরি জীবন শুরু হয় একটা নির্দিষ্ট বয়সে এবং একটা পরিসমাপ্তিও ঘটে একটু নির্দিষ্ট, এটা সময়ের বিবর্তনে সবাইকেই এই পথ থেকে একদিন অবসর নিতে হবে। কারো 5 বছর, কারো 6 বছর, কারো 10 বছর, 15 বছর করে চাকরি আছে, একটা সময় সবাই এখান থেকে আবার নতুন করে জায়গাটা পূর্ণ হয়ে যাবে। এটা হচ্ছে তো যারা যাচ্ছি আমরা সবাই আমরা এই পথেরই প্রতীক। তো যিনি চলে গেলেন, তিনি দীর্ঘদিন এই কলেজকে সেবা দিয়ে গেলেন। কলেজের যে ভৌত অবকাঠামো ছিল তখন শুরু থেকে অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন, এর ভবিষ্যৎ কী ছিল তাও তারা জানতেন না, কিন্তু প্রচেষ্টা চালিয়ে আজকে এই কলেজ সরকারিকরণ হয়েছে, সেটাও দেখে যেতে পারলেন, এটা অনেক বড় পাওয়া। তো প্রকৃতির নিয়মে চলে যেতে হচ্ছে সবারই, আমরাও চলে যাবো একদিন, সবাই এখান থেকে চলে যাবে। তো আমি ম্যাডামের সম্পর্কে বলবো, আপনি যেখানে থাকবেন সবসময় আনন্দ উচ্ছ্বাসের মধ্যে দিয়েই কাটাবেন। তো দুঃখ বেদনা যেন আপনাকে গ্রাস না করে, কারণ অবসর জীবনে দেখেছি যে এই ধরনের ফ্রাস্ট্রেট হয়ে গেলে পরে আর আসলে ভালো জীবন লাইফ শুরু করা যায় না। তো যেখানে থাকবেন আপনি সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশা আমাদের। এ পর্যায়ে স্মৃতিচারণ করছেন আমাদের কলেজের দর্শন বিভাগের প্রভাষক জনাব গৌতম পণ্ডিত। সম্মানিত সভাপতি, আমাদের প্রবক্তা, আমাদের প্রধান অতিথি হিসেবে আছেন প্রফেসর মোহাম্মদ রহমান, অধ্যক্ষ সরকারি মহিলা কলেজের, এবং উপস্থিত সহকর্মী, এবং আমাদের আজকে আমরা যাকে উদ্দেশ্য করেই এই সংবর্ধনার আয়োজন করেছি সম্বর্ধিত অতিথি রাবেয়া খাতুন। আসলে ম্যাডামের কথা আমাদের দুজন সহকর্মী এবং আমাদের স্যারও বলেছেন। আমরা যে এই কলেজে যখন আসছি উনি আমাদের সিনিয়র ছিলেন, আমরা এসে ওনাকে সহকর্মী হিসাবে পেয়েছি। এবং 99-তে আমি যখন জয়েন করেছি তখন উনি বাংলা বিভাগে কর্মরত, এবং আসলে ওনার কাছ থেকে আমরা যেটুকু সাহায্য যখনই চেয়েছি উনি আমাদের সবাইকে সাহায্য করেছেন। এবং ওনার কখনোই দেখিনি যে উগ্র মেজাজ, কারোর সাথে দুর্ব্যবহার উনি কখনো করেননি। উনি সবার সাথে সবসময় ভালো ব্যবহারই করতেন, এবং ওনার যে দায়িত্ব দেওয়া, মানে কলেজ কর্তৃক যে দায়িত্ব ওনার প্রতি দেওয়া হতো উনি সেটা নিষ্ঠার সাথে পালন করতেন। তাই এরকম একজন সহজ সরল এবং মিষ্টভাষী, সদালাপী এবং নিয়মানুবর্তিতার সাথে উনি কলেজে সমস্ত কর্মকাণ্ড করতেন। এর থেকে আমরা যারা ওনার জুনিয়র, আমাদের শিক্ষার আছে, আমরা ওনার এইগুলো ভালো দিকগুলো আমরা নিশ্চয়ই আমাদের আগামী দিনের কর্মকাণ্ডের মধ্যে আমরা ওনার কাছ থেকে এই শিক্ষাগুলো আমরা গ্রহণ করব। এবং ওনার আগামী যে দিন, অর্থাৎ বাড়িতে উনি থাকবেন, ওনার পরিবারের সাথে উনি থাকবেন, উনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি একটি সুন্দর জীবনযাপন করবেন, এই আমরা প্রত্যাশা করি। আর কলেজে যদি আপনার কখনো কোনো সময় খারাপ লাগে বা কলেজ আপনার জন্য থাকবে, আপনি কলেজে আসবেন, আমাদের সাথে মিশবেন, এবং ব্যক্তিগত কোনো কাজেও আমরা ছোট ভাই হিসাবে যদি আমাদের কখনো কোনো প্রয়োজন হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা নিশ্চয়ই আপনার পাশে দাঁড়াবো। এই প্রত্যাশা রেখে আপনার আগামী দিনের সুস্থ সুন্দর জীবন কামনা করে কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। কলেজ সরকারি ফুলতলা মহিলা কলেজ পরিবার আপনার সাথেই থাকবে যতদিন পর্যন্ত আপনি আছেন। আমাদের দ্বার খোলা থাকবে আপনার জন্য। আপনি আসবেন বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন আনন্দের মুহূর্তে আমাদের মাঝে শরীর হবে, আশাবাদ ব্যক্ত করে আপনার দীর্ঘায়ু কামনা করে এই পর্যায়ে আমাদের কলেজ পরিবারের সম্মানিত অভিভাবক তো আমি যিনি আজ পিআরএলে যাচ্ছেন তার কাছ থেকেই আসলে আমরা অনুভূতি শুনি নাই।
তিনি চলে যাচ্ছেন, তাকে এই পর্যায়ে তার অনুভূতি ব্যক্ত করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। জনাব রাবেয়া খাতুন, সরকারি অধ্যক্ষ, বাংলা। সবার উপবিষ্ট জনাব মোহাম্মদ রুহুল আমিন, মাননীয় শিক্ষক পরিষদের সদস্যবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট আমার সহকর্মী ছোট বড় সবাইকে স্নেহ শুভেচ্ছা জানিয়ে আমি বলছি, আমি এই কলেজ যখন প্রথম শুরু হয়েছিল আমি দ্বিতীয় বছরে এই কলেজে প্রবেশ করি। আমাদের সংখ্যা তার ১/৯৪, আমি ১০/৯৪, কিন্তু আমাদের ক্লাস শুরু হয়েছিল একই সাথে। আমরা সেই প্রথম থেকে আসি, আমাদের আপদ বিপদে সবাইকে কাছে পেয়েছি। এখানে কাজ করেছি, এখানে এসেছি, সবার কাছে ভালোবাসা পেয়েছি, সবাই আমাকে ভালোবাসে, শ্রদ্ধাও করে ছোট ভাইয়েরা। ছোটরা যারা তোমরা আসতো, তোমাদের কাছে যদি কখনো কিছু বলে থাকি আমাকে তোমরা ক্ষমা করে দিও। আর আমার সহকর্মী বৃন্দ সবাইয়ের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমি যদি কোনো ভুল ত্রুটি তোমাদের কাছে করে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও। এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ রাবেয়া খাতুন। এ পর্যায়ে স্মৃতিচারণ করছি আমাদের কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত প্রভাষক জনাব রাসেল বিশ্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষক পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাননীয় অধ্যক্ষ স্যার, উপস্থিত এবং প্রিয় সহকর্মীবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের এই কলেজ থেকে প্রায় 15টি ইভেন্টে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। আমাদের এই উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান সহ শ্রেষ্ঠ রোবার শিক্ষক এবং শ্রেষ্ঠ খুলনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, তারপরে রোবার পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, শরীরছাত্র শিক্ষক এবং আমাদের ছাত্রী সহ 15টি ইভেন্টে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। সবাইকে শিক্ষক পরিষদ এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই অনুষ্ঠানে আমার কি বলবো আর কি, আপা রাবেয়া আপা আমাদেরকে ছোট ভাইয়ের মতো দেখেন। এনামুল স্যার বলেছেন আমার এই কলেজে চাকরি জীবনে 11 বছর পড়ছে, তো আমি দেখছি রাবেয়া আপা কখনো উচ্চস্বরে বা কখনো মানে কোনো রাগান্বিত ভাষায় কখনো আমাদেরকে কোনো কথা বলেননি। ছোট ভাইয়ের মতো অনেক উপদেশ দিয়েছেন, আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি আপাকে বলবো, আপা আপনি যেখানেই থাকবেন ভালো থাকবেন। যখনই আপনার যদি আমাদের কখনো আপনার মনে পড়ে বা কোনো কাজের দরকার হয়, যেহেতু আপনি সরকারি কিছু শিক্ষক, এরপর আপনার ক্লিয়ারেন্স সহ স্থায়ীকরণ বা অন্যান্য কাজ আছে, আপনি শুধু ফোন করবেন যে রাসেল ভাই বা অন্য কাউকে বলবেন, আমরা ইনশাআল্লাহ মনের থেকে সকল কাজ করার চেষ্টা করব এবং আগামী সাফল্য কামনা করি। এবং আপনি যেখানে থাকবেন ভালো থাকবেন, আমাদেরকে দোয়া করবেন, আমরা আপনার কাছ থেকে অনেক শিক্ষা নিয়েছি। আপনি যেখানে থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ রাসেল বিশ্বাস। এ পর্যায়ে জনাব রাবেয়া খাতুন, সরকারি অধ্যাপক, বাংলায়। চাকরি জীবনে যতটুকু সময় স্যার দেখেছেন সেটুকু তিনি ব্যাখ্যা করবেন। আমি এ পর্যায়ে জনাব প্রফেসর মোহাম্মদ রুহুল আমিন, অধ্যক্ষ, সরকারি ফুলতলা মহিলা কলেজ পরিবারের পক্ষ থেকে তাকে তার স্মৃতি চারণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ যুগ্ম সম্পাদক স্যার। আমি আমাদের এই জনাব রাবেয়া খাতুন ম্যাডামের স্মৃতিচারণ করতে গিয়ে আমাকে এই অল্প সময়ের মধ্যে তাকে আমি যতটুকু দেখেছি সেটুকুর মধ্যে স্মৃতিচারণ করতে গিয়ে আমাকে বলতে হয় যে তিনি মানে প্রয়োজন ছাড়া কখনো আমার অফিসে কখনো মানে ঢোকেননি। আমরা
লাইনে ছিলাম, আমরা আমরা আপনাদের সামনে বলা ঠিক কিনা জানি না, আমরা একটা থিওরি মেনে চলতাম, সেটা হচ্ছে কি যে এই যে মানে বসের সামনে আর ঘোড়ার পেছনে যত কম দেওয়া যায় সেই অবস্থা এখন অবশ্য ম্যাডাম, আমি এখন যেটা শুনলাম যে তিনি অত্যন্ত কোমল হৃদয়ের একজন ম্যাডাম। তারপর হলো তিনি উচ্চস্বরে কখনো কথা বলেননি এবং শান্ত শিষ্ট, এবং তার চলাফেরা আস্তে আস্তে, কথা বলা আস্তে আস্তে, সুললিত কণ্ঠ, মানে আমি যখন কয়েকবার ফোন করেছি মনে হচ্ছে যে তিনি কথা বলছেন, মনে হচ্ছে মানে কবিতার ছন্দে, খুব সুন্দর আস্তে মোলায়েম ছন্দে, তাতে মানে তার যে আসলে তার লাইফস্টাইলটাই এরকম সুন্দর। এবং তিনি যে আমার ওখানে বারবার যাননি, তাকে বিভিন্ন কাজে বা কোনো কমিটিতে বা অন্য কোনো বিষয়ে তলব করলে তিনি যেতেন, কিন্তু অন্য এছাড়াও অনেকে গিয়ে শুভেচ্ছা জানায়, তার যেমন আছেন, ভাই আছেন, বা এমনি এমনি অনেকে যায়, কিন্তু তিনি আসলে মানে একটু ইন্ট্রোভার্ট আর কি। তা এটা এক একজন মানুষের এক একটা ব্যক্তিত্বের একটা লক্ষণ। নরম ভদ্রতার কারণে যারা একটু বেশি কোমল হৃদয়ের, তারা কিন্তু ওই যে হুটহাট করে কোনো কাজে অকাজে কোথাও গিয়ে আড্ডা বা কোনো কথা বলা এই করা, এটা এক একজন মানুষের তো এক এক রকম। কিন্তু লোকই থাকে এরকম যে কাজ না থাকলেও যাই, তার সাথে একটু আলাপ করে দেয়, যাচ্ছি বা এই কোথায় কি, কিন্তু ওই সবাই তো ওরকম না। তাহলে আমি এটার একটা চমৎকার মূল্যায়ন আছে, তাহলে এই যে আপনি আপনার সবার যেরকম মূল্য আছে, আপনার বসের সবার সেরকম মূল্য আছে। অতএব তিনি অবশ্যই এই বিষয়টি মানে বুঝতেন যে স্যারের ওখানে আমার কোনো কাজ নেই, আমি গিয়ে বসে সময় না কাটানোই মনে হয় স্যারের জন্য ভালো, আমার জন্য ভালো। এটি একটি ভালো মেসেজ। এবং তিনি মিষ্টভাষী এবং সুযোগ্য সহকর্মী ছিলেন। এবং কোমল হৃদয়ের ম্যাডাম আমি বলেছি, আমাদের সম্পাদক স্যার, সহকার স্যার, তারপর হলো গিয়ে গৌতম কুমার কুন্ডু এবং গাজী এনামুল হক, এই তিনজন তার সম্পর্কে চিন্তায়ন করতে গিয়ে বলেছেন। সাথে আমাদের রাসেল বিশ্বাস তিনিও যোগ করেছেন, মানে মোটামুটি একই ধরনের কথা। তিনি সেই কলেজের একদম প্রথম থেকেই, যখন কলেজের একেবারে দুরবস্থ ছিল, চাল নাই চুলা নাই, সংসার যেরকম সেই রকম সংসার ছিল, সেই সংসারের প্রথম থেকেই তিনি একজন মানে সংসারী হিসেবে এখানে ছিলেন। সেই অনেক চড়াই উতরাই পেরিয়ে তারপরে আজকে এই অবস্থায় আমরা পৌঁছেছি। কিন্তু সেই প্রথম দিকের সেই ধাক্কা খাওয়া লোকদের মধ্যে সেই যে প্রথম দিককার বেতন না হওয়া, প্রথম দিককার কষ্ট, এগুলো আপনারা হয়তো অনেকে জানেন। যারা ইয়াং তারা মনে হয় ওই বিষয়টা কখনো উপলব্ধিও করেন না, বোঝেনও না। আপনারা ওই প্রাথমিককার যে বিষয় থাকে, যারা ছিলেন তারা ঠিকই বোঝেন। আমি শুনেছি যে মানুষের দ্বারে দ্বারে যেতে হয়েছে স্টুডেন্ট মানে আনার জন্য, তারপরে ওই যে সাবজেক্ট খোলার জন্য পকেট থেকে পয়সা দেওয়া লাগতো, বিভাগ খোলার জন্য পকেট থেকে পয়সা দেওয়া লাগতো। তারপর হলো গিয়ে একজনের নিবন্ধিত হওয়ার জন্য মানে মানে এইবার হয় না, পরের বার, তারপরের বার, এরকম মানে তারপরে আরো অনেক ধরনের ঝক্কি ঝামেলা তো ছিলই। সেই চড়াই উতরাই আপনারা যারা এখন ইয়াং জেনারেশন, তারা তো নিশ্চয়ই জানেনও না যে কি পর্যায়ে ছিল। যারা একটু সিনিয়র শিক্ষক তারা এই বিষয়গুলো জানেন, সেই সিনিয়রদের মধ্যে তিনি অন্যতম। আমাদের কয়েকজন স্টার চলে গিয়েছেন, যেমন কাবুলি সাহা, যেমন ইসমাতারা, তারপর তৃতীয় স্টার হলেন আমাদের রাবেয়া খাতুন ম্যাডাম। আমাদের এরপরে আবার সিরিয়ালে আছে, উইকেট পতন সিরিয়ালে সামনে আরো কয়েকজন আছেন, হারুন স্যার আছেন, আমি আছি, কিন্তু আমাদের এই সিনিয়র মান্নান স্যার এরপর পরবর্তী লাইন। আমি খুব মানে আমি খুব ভয়ের মধ্যে এবং আতঙ্কের মধ্যে আছি, যদি এই আমাদের এই ইয়াং জেনারেশন যদি আসলে মানে মানে দক্ষতার সহিত, বুদ্ধিমত্তার সহিত এবং আগ্রহের সহিত কলেজের কাজে বিভিন্ন দায়িত্ব যদি এগিয়ে না আসে, তাহলে এই সিনিয়ররা যখন চলে যাবেন তখন আমরা মানে খুবই বঞ্চিত হব এবং আমাদের কোনো মানে চোখে অন্ধকার দেখার মতো একটা অবস্থা হয়ে যাবে। আপনি কি জানেন, আপনার বাসায় আপনার বৃদ্ধ বাবা মা, তারা একসময় কর্মক্ষম ছিল, এখন কোনো কাজ করতে পারে না, তারপরে তারা বাসায় বসে থাকা মানে আপনার জন্য দোয়া করার একজন লোক আছে, আপনাকে আপনার বিপদে একটা সঠিক বুদ্ধি দেওয়ার একটা লোক আছে, আপনার কোনো অসুবিধায় মানে আপনার পাশে দাঁড়ানোর মতো একজন লোক আছে। তারা অনেক অভিজ্ঞ লোক, অনেক দক্ষ লোক, সুযোগ্য লোক, দীর্ঘদিনের অভিজ্ঞতা, এটা বিশাল বিষয়। অভিজ্ঞতাকে সবসময় দাম দিবেন, অভিজ্ঞতা একটা বিশাল বিষয়। এই জন্য সিনিয়র সিটিজেন মাস্ট বি রেসপেক্টেড, শুধুমাত্র একটা কারণে, তার বিশাল একটা অভিজ্ঞতা আছে। একজন বৃদ্ধ মহিলা
সে লেখাপড়া জানে না, সই করতে পারে না, কিন্তু তার বয়স এখন 80 বছর, সে কোনো রকম চাহিদা দিনাতিপাত করে, আপনি তাকে অবজ্ঞা করবেন না। তার বয়স 80 বছর মানে কি, তার বয়স 20 বছর বয়স থেকে সে ভাত রান্না শুরু করছে। 60 বছর ধরে এই বাংলাদেশের মানুষকে সে ভাত রান্না করে খাওয়াইছে, তার পরিবারের মানুষ খাওয়ানোর মানুষের তার তো বাংলাদেশের মানুষ। 60 বছর ধরে রান্না করে খাইয়েছে একজন মানুষ। এই 60 বছরের যে অভিজ্ঞতা, 60 বছরের যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনকে আপনি কি খাটো করে দেখবেন? 60 বছর সে একটা পরিবারের সাথে মানুষকে সে সেবা দিয়েছে, এটা বিশাল একটা ব্যাপার। কিন্তু আপনার মনে হয় কি বয়স্ক লোক, তারপর তিনি আপনার জন্য দোয়া করবেন। আমি বললাম যে এই বয়স্করা চলে গেলে আমাদের দোয়া করার লোক থাকবে না, বয়স্করা চলে গেলে আমাদেরকে পরামর্শ দেওয়ার লোক থাকবে না, বয়স্করা চলে গেলে অভিজ্ঞতা শেয়ার করার লোক থাকবে না। আপনি এমন একটা অবস্থার সম্মুখীন হয়েছেন, যে অবস্থার সম্মুখীন আমি এক সময় হয়েছি, সকল এক সময় হয়েছেন, রাবাই ম্যাডাম হয়েছেন। এই অভিজ্ঞতার কথা তারা শুনলেই টুক করে দেখা, আমার এরকম একটা ধারণা করছিল, সেই সময় আমি এই করলাম, তুমি এই করো, এই পরামর্শ তাকে আপনাকে আপনি নিতে পারবেন এবং আপনি উপকৃত হবেন। এটা আমাদের দিলীপ স্যার ইন্ডিয়ায় গেছে, ইন্ডিয়ায় গিয়ে তার ছুটি শেষ, সরকারিভাবে ছুটি নিয়ে গেছে শেষ, ওখানে ডাক্তার বলছে অপারেশন করে যেতে হবে, নইলে যাবে না। দ্বিতীয় এখন ছুটিতে এক্সটেনশন দরকার, মন্ত্রণালয় থেকে ছুটি তো নিচে 15 দিন শেষ। এখন কি করবো সে জানে না, সে একটা বিশাল বিপদের মধ্যে পড়ে গেছে, মনে করছে আমার চাকরি মানে চলে গেল, আমি এখন এখানে যদি আমি ওয়াইফের ফেলে রেখে যাই, ওয়াইফ মারা যাবে, আর যদি আমি এখান থেকে থেকে যাই তাহলে আমার চাকরি চলে যাবে। সেরকমই হয়েছিল স্যার। তার মানে কি, কিন্তু আমরা যারা অভিজ্ঞ, আমরা যারা বুড়ো লোক, বুড়ো হাবড়া যারা আমাদের কাছে ফোন করছে, আমরা বলছি আর এরকম ঘটনা তো অনেকেরই ঘটছে। আপনি আমাদের এক স্যারের নাম জানা দিলাম না, মানে মমতা, হ্যাঁ, নিহার কান্তি মহলদার। নিহার কান্তি মহলদার ইন্ডিয়া গেল, গিয়ে এরকম প্যাস লেগে গেছে। তখন সে মহলদার কি করলো, তার রেকর্ড আছে, নিহার স্যারের কাছে ফোন দেন, ফোন দিলে আপনি যেহেতু সে বিপদে পড়ছে, ওই বিপদে কি সে উত্তর দিচ্ছে সে জানে, নিহার স্যারের কাছে ফোন দিতে সলিউশন পেয়ে গেছে। সে কিন্তু রিটায়ারমেন্ট গেছে কিন্তু 10 বছর আগে, সে ইন্ডিয়া গিয়ে, আমি তখন লেকচারার আর সে ডিপার্টমেন্টের হেড, সে গেল এরকম গিয়ে তার ওপেন হার্ট সার্জারি, ছুটি নিতে 1 মাস, ডাক্তার বলছে 1 মাসে কিছু হবে না, লাগবে 2 মাস। এখন সে ছুটি তো আর পাচ্ছে না ওইখানে। তখন নিশ্চয়ই সে একটা কিছু করছে, কিছু একটা করছে, সে কিছু একটা করে দেশে এসে চাকরি বহাল আছে। আমি নিজে দেখেছি চাকরি বহাল আছে, কিন্তু কি যে করছে তা তো জানি না। সেটা বললাম, আমি তার ফোন দেন, তার ফোন দেওয়ার পর স্যার স্টেপ বাই স্টেপ করে বলে দিল এই যে অভিজ্ঞতা, পুরো আপনাদের অভিজ্ঞতা কাজে লাগে। এই যে এই ম্যাডাম দীর্ঘদিন এখানে চাকরি করেছেন, চাকরি করতে গিয়ে তিনি নীরবে দেখেছেন অনেক ঘটনা, অনেক নীরব ঘটনার সাক্ষী, অনেক নীরব কাজের সাক্ষী, অনেক নীরব আকাজেরও সাক্ষী। সুতরাং কাজ আকাজ দুটোই কিন্তু ভবিষ্যতে বিপদের জন্য কাজে লাগে। এখন এই সাক্ষী যারা, তারা তাদের অভিজ্ঞতা থেকে আপনাকে যখন পরামর্শ দিবেন, এই পরামর্শের দাম কিন্তু লক্ষ টাকা, এই পরামর্শ সবাই দিতে পারবে না। যার অভিজ্ঞতা নেই সে একটা আন্দাজে কথা বলে দিবে, আন্দাজে কথা বললে সেই কথা কোনো বেল নেই, সেইটা কোনো আপনার ফ্রুটফুল কিছু না। অতএব তিনি একজন সুদক্ষ অফিসার ছিলেন, তিনি চলে যাওয়ায় এই কলেজের একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমরা এই ক্ষতি কবে খুশি করতে পারবো তা জানি না। এবং এই বাংলার এবং বিভিন্ন সাবজেক্ট যারা শূন্য করে দিয়েছে, আস্তে চলে যাচ্ছেন, এই সাবজেক্টগুলোকে আবার নতুন করে শিক্ষক আনা, এই সাবজেক্টগুলোকে আবার আগের পর্যায়ে নিয়ে যাওয়া ছোটা। আমি কথা বলেছি যে আগামী বিসিএসে কিছু ইয়াং কর্মকর্তাদের এখানে হয়তো দিতে পারে, বিশেষ করে সায়েন্সের সাবজেক্টগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। এই সাবজেক্টগুলোতে আমি কথা বলেছি, আমাদের হান্নান স্যারের সাথে কথা বলেছি, হান্নান স্যার এখন দায়িত্বে আছেন, তার আগে আজাদ স্যার ছিলেন, আজাদ স্যার চলে গেছেন। মন্ত্রণালয়ে আমার দুজনের সাথে কথা হয়েছে, তারা বলছে যে বিসিএস এর রেজাল্ট দেওয়ার সাথে সাথে আপনি বলবেন, বললে আমরা চেষ্টা করবো কিছু লোক দেয়া। কিন্তু আপনি যারা পাবেন তাদের পাবেন ইয়াং এনার্জেটিক, তারা হয়তো পড়াতে পারবে, কিন্তু অভিজ্ঞতার কোনো ঝুলি তাদের শূন্য। আমরা আমাদের অভিজ্ঞতার ঝুলি কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলছি। আমরা এই ম্যাডামের জন্য দোয়া করব, নিরন্তর দোয়া করবো। এবং ম্যাডামকে আমি বলতে চাই, এখানে কয়েকজন বলেছে যে আপনার জন্য এই কলেজের দ্বার একেবারে, কলেজের দ্বার খোলা, আমাদের হৃদয়ের দ্বারও খোলা। আমরা আপনার যে পিআরএল পরবর্তী যে কোনো অফিসিয়াল কাজের জন্য আমরা আসি, আপনার পারিবারিক কোনো সমস্যার জন্য দৌড়িয়ে আসবেন, হেল্প করব। আপনার যে কোনো সমস্যা আপনি শুধু বলবেন, কিন্তু লজ্জা পাবেন না যে আমি তো এখন নাই, আমি তো এখন খাতার বাইরে, আমাকে এখন গোনায় ধরে কে, আমি গন কেস, কিন্তু এটা মনে করবেন না। আপনি আমাদেরকে আপনার পরিবারেরই একজন সদস্য মনে করবেন। আমরা যেমন আমি আগে বিভিন্ন কলেজে চাকরি, সরকারি কলেজে আমার প্রথম যোগদান, সেখানকার কয়েকজন সহকর্মী যাদের ওই স্থানীয় লোকজন, তারাও মাঝে মধ্যে আমার ফোন করে, এবং একবার আমাকে দাওয়াত দিয়েছে, আমি সহকারী করে সেখানে গিয়ে মানে তাদের দাওয়াত খেয়ে আসছি। এবং তারা আবার খুলনায় আসছে, খুলনায় আসার পরে তাদেরকে আমি আমার বাসায় ডেকে তাদেরকে নিমন্ত্রণ করে খাইয়েছি এবং উপহার দিয়েছি। এই যে দীর্ঘদিন সেখানে চাকরি করেছি, এখন তারা এখন ফোন দেয়, এখনো কথা হয়। হ্যাঁ, এবং দেখা যায় কি যে
একবার তার ছেলে আসছে খুলনায়, রাত 12টা, এখন যাবে কোথায়? সে ফোন দিচ্ছে, স্যার আমার ছেলে এসে নামছে 12টায়, এখন কোথায় কি কোথায় ভালো হোটেল আছে, একটু ভালো হোটেল আছে, সে তার ছেলে আসছে, সে হোটেল থাকবে কেন? আমি বললাম আরে কি হোটেল, আমি গাড়ি পাঠাই, ড্রাইভারের ফোন দিয়ে ওই ছেলেকে ধরে নিয়ে এসে বাসায়। আমার একজন সহকর্মীর ছেলে সে আসছে, সে তাকে বরিশাল, আর আমার এখানে খুলনায় আসছে তার সন্তান, তা আমি তাকে সাপোর্ট দিব না? আপনার ছেলে মেয়ে যদি কখনো কোনো একটা জায়গায় গিয়ে কোনো হেল্প লাগে, সেখানে আমাদের কোনো না কোনো লোক আছে, আপনি শুধু বলবেন যে ও অমুক জায়গায় গেছে, এই এই অবস্থা, এই আমার লাগবে। আপনার জন্য আমরা যতটুকু পারি আমরা করব, আগে যেমন করেছি এখনো করব, এবং আমাদের সহকর্মীদের বেশিরভাগেরই হলো গিয়ে মানে মনোভাব এরকম, আপনি তো দেখেছেন। আর একটি বিষয় আমি বলতে চাই, তা হলো কি যে আপনি যখনই সময় পাবেন, যখনই আপনার ফ্রি টাইম থাকবে, যখনই আপনার ভালো লাগবে বা যখন মন খারাপ হবে, কলেজে আসবেন, কলেজে এসে আমাদের পুরনো সহকর্মীদের সাথে একটু দেখলে আপনার মনটা ভালো হয়ে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই কলেজের আমাদের সহকর্মী বলেছেন যে কলেজ হলো এমন একটি জায়গা বা শিক্ষা প্রতিষ্ঠান এমন একটি জায়গা যেখানে সকালবেলা এসেই এক ঝাঁক তরুণ তরুণীর মুখ দেখলেই মনটা হলো কি ভালো হয়ে যায়। আর অন্যান্য সমস্ত সরকারি অফিসে সকালবেলা এসেই দেখবেন কতগুলো বদমাশ আপনার সামনে বসা, কতগুলো চোরবাট্টা বসা, কতগুলো ওই যে ধান্দাবাজ বসা, কতগুলো হলো কি ওই যে আপনার কাছে কিভাবে অবৈধ সেবা দিতে পারে সেই ধান্দাবাজ। এখানে কিন্তু আমাদের বাচ্চারা আছে যারা পড়তে আসে, এরা কিন্তু আপনার কাছ থেকে ওইরকম ধান্দা কেউ করে। আমাদের যারা মেয়েরা আছে এরা লেখাপড়ার জন্য আসে, এরা আমাদের কাছ থেকে সেবা চায়, দুটো ভালো কথা চায়, একটা শিক্ষা গ্রহণ করতে চায়। শুধু লেখাপড়াই শিক্ষা না, অন্য অন্য শিক্ষাও আছে। এই ম্যাডাম দীর্ঘদিন ধরে তার এই যে সে যৌবন থেকে শুরু করে এখন সেই প্রৌঢ় অবস্থা, এই অবস্থার মধ্যে এত দিন ধরে এই কলেজে দিনের পর দিন নিরন্তর নীরবে এই মেয়েদেরকে সেবা দিয়ে এসেছেন, শিক্ষা সেবা। এই সেবার মূল্য এই বাংলাদেশ কখনোই শোধ করতে পারবে না। আপনি একটা মেয়েকে বা একটা ছেলেকে আপনি যা শেখালেন, শেখার পাশাপাশি তাকে আরো যে জ্ঞান দিলেন, এই জ্ঞান আপনাকে আগামী 3000 বছরেও সে পরিশোধ করতে পারবে না। এটা টাকায় মূল্যায়ন হবে না, টাকায় মূল্যায়ন হবে না। এই যেমন একটা মেয়ে বললো যে আমার তার হাজবেন্ডকে, তার শ্বশুর শাশুড়িকে পরিচয় করে দিতে যে আমার কলেজের একজন অত্যন্ত প্রিয় শিক্ষক, এবং এই যে অ্যাচিভমেন্টটা এমনি কলিজাটা বড় হয়ে যায় যে মানে আমি আমার স্টুডেন্টের কাছ থেকে প্রিয় ভাজন হতে পেরেছি। কিন্তু আপনি অন্য কোনো সরকারি চাকরি করলে কোনো ক্লায়েন্ট কোনো বলবে না আমার প্রিয় ভাজন কর্মকর্তা, এই জীবনে এই তকমা আপনি পাবেন না। এখানে আপনি সারা জীবনে আপনি অন্তত 3000 ছেলে মেয়েকে পড়িয়েছেন, 3000-এর মধ্যে অন্তত 20 জন হলেও আপনাকে কিন্তু আপনার কথা মনে করবে, আপনি মারা গেলে আপনার জন্য দোয়া করবে, এবং কোনো একটা ঘটনায় বলবে আমার স্যার খুব ভালো ছিলেন, স্যারের কথা এখন মনে পড়ে। এই যে মনে পড়াটাই একটা দোয়া, তাই না? এই দোয়াটা কিন্তু আপনি যখন আপনি এটা আপনার জন্য একটা মানে পরবর্তী জীবনের জন্য এটা একটা আমানত বলতে পারেন। কিন্তু এই বিষয়টা অন্য কোনো সরকারি চাকরিতে নেই। স্যার তো বললেন পুলিশের কথা, পুলিশ কেন, অন্য সমস্ত চাকরিতে এই শিক্ষা ক্যাডার বাদে অন্য জায়গায় এরকম মানে এই অনুভূতির বিষয়টা আপনি পাবেন না। আপনি চলে আসবেন ম্যাডাম, আপনি চলে এসে আপনি মেয়েদেরকে দেখলে আপনার মনটা ভালো হবে। কিন্তু আপনি দেখবেন, আপনার স্টুডেন্টদের দেখবেন, আমাদেরকে পুরনো সহকর্মী দেখবেন, একটু বসবেন, চা খাবেন, গল্প করবেন, আপনাকে দেখলে আমাদের পুরাতন স্মৃতি মনে পড়বে, আমাদের ভালো লাগা কাজ করবে। আপনি চলে আসবেন, আপনার জন্য আমাদের দ্বার সবসময় উন্মুক্ত। আমি কথা দিলাম, আমাদের সহকর্মীরাও কথা দিল, আপনি ভালো থাকবেন, আপনার পরিবারও ভালো থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ। তো আমরা রাবিয়া ম্যাডামকে আজকে একটি বিশেষ অনুরোধ করব যে চলার পথে চাকরি জীবনে অনেক সময় অনেকের কাছ থেকে কটু কথা থাকতে পারে, অনেক ভালো ব্যবহার থাকতে পারে, সবগুলো আপনি স্মরণ করবেন যেখানেই থাকবেন, আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলার পথে অনেক ভুল ত্রুটি হয়, মাফ করবেন, মার্জনা করে আমাদেরকে ধন্য করবেন, এবং আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমরা এই পর্যায়টি শেষ করছি আজকের এই বিচারক। এর পরের এজেন্ডা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। সবাই বসে একটু পরে। আচ্ছা, সেটাই বলো, আমার মনে হয় নামাজ পড়ে তারপরে এই যে আমাদের শিশু পরিষদের এজেন্ডাগুলো এখানে যে পর্যন্ত আছে এই পর্যন্ত রেখে দিয়ে
নামাজের পরে আমরা এই বাকিদেরকে ছেড়ে দিয়ে আমরা যে ওই যে 7 জনের কথা বললাম, এই 7 জন মিলে আমরা আমার রুমে বসি। মানে আর কোন কিছু বিষয় আছে? ও হ্যাঁ হ্যাঁ, বার্ষিক প্রীতি বছর বিষয় এখানে এটা বাৎসরিক আলোচনা করেছে। হ্যাঁ হ্যাঁ, এইটা তো হ্যাঁ, বার্ষিক